ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা তোমাদের সামনে আমার নেওয়ার কথা সেটা হচ্ছে সরল রেখার উপরে, যে যেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লাইফে যারা মোটামুটি ক্লাস নাইন টেন থেকে হয়তো সবেমাত্র 11-এ উঠবা আর কি, তোমরা এখনও ভর্তি হও নাই, বাট এই ক্লাসটা করতে পারো। আর যাদেরকে হচ্ছে বিগত বছরগুলোতে যেন যারা ফার্স্ট ইয়ারে পড়ো ইয়ারসেন্স পরীক্ষা হয় নাই, বা যারা সেকেন্ড ইয়ারে পড়ো ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় নাই, অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তারাও এই ক্লাসটা ফলো করতে পারো। কারণ এই ক্লাসটা আমার মনে হচ্ছে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। মাশফিক নওশাদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা দেখো, সবাই আমরা ক্লাসের মধ্যে থাকি আর আমি ভিডিওটা রেখে দিব, তোমরা ক্লাস শেষ হওয়ার পরেও দেখতে পারো। ওকে, দেখো আমি শুরু করবো, খুব শর্ট টাইম ক্লাস নিব। দেখো, আর এখানে আবার ভিডিও সাউন্ড কোয়ালিটি কোনো সমস্যা হয় কি না, অথবা হচ্ছে দেখতে কোনো প্রবলেম হয় কি না, সেটা আমাকে একটু জানাও, তোমরা কমেন্ট করলে আমি খুশি হব। ওকে, দেখো আমরা হচ্ছে যে সরল রেখা পড়ার কথা, আজকে আমার রুটিন অনুযায়ী আমি পূর্ব ঘোষণা অনুযায়ী সরল রেখা পড়াবো। মানে দিছে ম্যাথমেটিক্সের শুরুটা হচ্ছে অ্যাকচুয়ালি সরল রেখা থেকে শুরু করতে হয়। তুমি যদি ম্যাথ পড়তে চাও তাহলে তো তোমাকে সরল রেখা মাস্ট খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করেই পড়তে হবে। বুঝতে পারছি? ওকে, কেউ কোনো কোশ্চেন করা থাকলে, কিছু না বুঝলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন করতে পারবা, আমি তোমাদের হচ্ছে ওই কোশ্চেন অনুযায়ী আলোচনা করব, কোনো সমস্যা নেই। ওকে দেখো, এখন হচ্ছে আমি বলছি যে তোমরা অলরেডি জানো যে ম্যাথমেটিক্স হচ্ছে মাদার অফ সায়েন্স, বাট জিওমেট্রি হচ্ছে মাদার অফ ম্যাথমেটিক্স। তার মানে তুমি ম্যাথমেটিক্স ভালো মতো বুঝতে চাইলে তোমাকে জিওমেট্রি বুঝতে হবে। জিওমেট্রি মানে কি, তোমাদের 11-12 যারা পড়ো, যারা হচ্ছে শুধুমাত্র ইন্টারমিডিয়েটে পড়বা বা ইন্টারে পড়ো, তারা জানো যে জিওমেট্রি এমন একটা টপিকস, যারা অলরেডি পড়ছো, এমন একটা টপিকস যেগুলো হাতে দেখা যায়, মানে গ্রাফিক্যালি দেখা যায়। তো একটা কথা বলি এখানে, যে সরল রেখা, বৃত্ত, কোনিক্স যারা ভালো পারবা, ম্যাথমেটিক্সের টোটাল টপিক্স সে ভালো পারবে, শিওর শিওর, সে খুব ভালো পারবে। ওকে, গুড আফটারনুন নুমান, ভালো না ভাইয়া? কোনো প্রবলেম নাই? ওকে, বিজয় সেন প্রশ্ন, কোনো প্রবলেম নাই ভাইয়া। দেখো আমরা এখন ক্লাসটা করি। ওকে দেখো, সরল রেখা শুরু করবো। দেখো তো সরল রেখা শুরু করার জন্য আমাদের আগে কিছু পড়ে নিতে হয়। তোমরা ক্লাস 9-10 থেকে কিছু আলোচনা করবো আমি, দেখো তোমরা কিছু পড়ে নিবে। সেটা হচ্ছে কি বলো তো, আমরা জানি যে স্থানাঙ্ক নামে আর একটা টপিক্স আছে সরল রেখার। যদি সরলরেখা পড়তে চাই তাহলে হচ্ছে কি আমাদের কি করতে হবে বলো তো, স্থানাঙ্ক পড়তে হবে। কারণ হচ্ছে ক্লাস 9-10 স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা অধ্যায় ছিল, ওইটারই একটু হইতেছে বলো তো রিমাইন্ড করা। তোমাদের ইন্টারমিডিয়েটও আছে, প্রায় 3-4টা অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আছে, তারপরে হচ্ছে সরল রেখা শুরু করতে পারবো। তার মানে হচ্ছে আমরা আগে আগাছা পরিষ্কার করতে হবে সরল রেখা পড়ার জন্য, যেটা। ওকে ভাই দেখো, এখন দেখো আমি যেটা বলছি যে স্থানাঙ্ক পড়বো, স্থানাঙ্ক জিনিসটা কি অ্যাকচুয়ালি? স্থানাঙ্ক হচ্ছে পজিশন। আমি যদি বলি ভাইয়া দেখো, আমি একটা কথা বলি, আমি যদি বলি যে আমরা এখন কোথায় আছি, আমি যদি আমার নিজের অবস্থানটা বা তুমি যেখানে আসো তোমার অবস্থানটা প্রকাশ করতে চাও, তাহলে তুমি কেমনে প্রকাশ করবা? তুমি বলবা না ভাই আমি এই জায়গাতে আছি, জায়গার একটা নাম বলবা, তারপর বলবা যে না আমি ভাই এই ওয়াল থেকে এত ফিট দূরে রয়েছি, উপরের সিলিং থেকে এত ফিট দূরে রয়েছি, ফ্যান থেকে এত টুক দূরে আছি। তুমি বলবা, তারপর হচ্ছে কি যে কোনো কিছুর একটা সাপেক্ষ নিবা। দেখো কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে হলে মাস্ট বি কি করবো বলো তো, যে কোনো একটা কি সাপেক্ষ নিবা। তদ্রূপ স্থানাঙ্ক হচ্ছে এরকম একটা জিনিস, ম্যাথমেটিক্স হইতেছে কোনো কিছু পরিমাপ করার জন্য, সেখানে ম্যাথমেটিক্স শুরু হয়। দেখো কোনো কিছু পরিমাপ করার জন্য তোমার একটা তার অবস্থানটা জানা জরুরি, সে কোনো অবস্থান আছে, কোন থেকে কতটুকু ডিস্টেন্স, এরকম। সো দ্যাট স্থানাঙ্ক মানে বোঝায় যে অবস্থান। এখন ম্যাথমেটিক্সের অবস্থান মানে কি, ম্যাথমেটিক্সের অবস্থান মানে বোঝায় যে কোনো একটা বিন্দুর অবস্থান। তার মানে ধরো এখানে যদি এক্স অ্যান্ড ওয়াই, তার মানে বলছে যে এতটুকু হইতেছে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কোনো কিছু অবস্থান ওরা কি করছে বলতো, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষরের সাপেক্ষ ধরে ওরা বলছে এখানে এক্স মিনস হচ্ছে কি বলতো, এখানে এক্স মিনস হচ্ছে এতটুকু হইতেছে এক্স, এতটুকু ওয়াই। আমি আবারও বলছি, একবারে টোটাল বেসিক ওয়াইজ আমি ক্লাসটা নেব, টোটাল বেসিক প্রত্যেকটা হইতেছে। দেখো সরল রেখার ভিতরে তোমরা কি করো, তোমরা সূত্র শিখো তারপর অঙ্ক করো, এরকমটা আমার সাথে চলবে না। দেখো এরকমটা আমার সাথে চলবে না। আমরা সূত্রগুলো কই থেকে আসলো, কিভাবে আসলো, দেখো ম্যাথমেটিক্সের মজা একটা আলাদা ধরনের, এটা তোমরা বুঝতে পারবা যদি ক্লাসটাতে মনোযোগী থাকো আর কি। দেখো আমি যদি বলি এতটুকু এখানে এক্স আর ওয়াই মিনস কি, এক্স আর ওয়াই মিনস এতটুকু কত এক্স, এতটুকু কত ওয়াই, গুড। তার মানে দেখো এইখানে হচ্ছে বলতো এক্স, এতটুকু হচ্ছে বলতো ওয়াই।
তার মানে বোঝা যাচ্ছে এখানে এক্স মিনস হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই মিনস হচ্ছে কি বলতো এক্স অক্ষ থেকে দূরত্ব। তার মানে বলছি যে একটা বিন্দুতে যদি কি 2 3 থাকে, 2 3 থাকে, তাহলে 2 3 পয়েন্টটার দ্বারা কি মিন করে, 2 3 পয়েন্টটার দ্বারা মিন করে 2 টাইমস এক্স এর মান, মানে কি এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে 2 একক দূরত্বে, আর এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে। সো দ্যাট আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি 2 3 বিন্দুটা। ওকে, তারপরে তোমরা বলতে পারো যে কি বলতো, তার মানে কি এক্স আর ওয়াই স্থানাঙ্কে এক্স মিনস কি, এক্স মিনস হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স মিনস হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই মিনস হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব। তার মানে এক্স মিনস হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই মিনস হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। ওকে, তার মানে আমি 2 3 বিন্দু রয়েছে কি ডিফাইন করতে পারছি। 2 মানে বোঝায় ওয়াই অক্ষ থেকে দূরত্ব 2, এক্স 3 মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব 2। ওকে, আমি যদি এখানে আরেকটা পয়েন্ট লিখি, ধরো -2 and -3, তার মানে হচ্ছে দেখো তো তোমরা কি করছো, ক্লাস 9 থেকে একটা জিনিস করছো যে কি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছো। যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন, ভাইয়া তোমরা অঙ্ক করছো এভাবে, দেখো তোমরা তোমরা দেখো তো দুটা বিন্দু দেওয়া থাকলে ক্লাস 9 থেকে 9 10 থেকে খুব আরামে খুব মজায় তোমরা কি করছো বলো তো, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এইভাবে হইতেছে কি বলতো এই সূত্রটা ইউজ করে আমরা কি করছি বলতো ম্যাথ করছি। তার মানে তোমাকে যদি বলি 2 3 একটা পয়েন্ট -2 3 পয়েন্ট, তুমি কেমনে করবা, তুমি করবা হচ্ছে কি 2 + 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 + 3 হোল স্কোয়ার, এই মধ্যবর্তী এই যে ডি এভাবে বের করতে পারবা। তাহলে ডি এর মানটা যদি এইভাবে বের করো, তার মানে কি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পাইলাম। ওকে, এইভাবে তোমাদের সন্তুষ্ট থাকা যাবে না ভাইয়া, তোমাকে চিন্তা করতে হবে এইখানে এই যে ডিটা, এই ডিটা হইতেছে কি বলতো জিওমেট্রি শুরু, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা হচ্ছে কি বলতো জিওমেট্রি শুরু হয়। তো এখন তোমাকে বুঝতে হবে যে এই ডিটা তুমি সূত্র মুখস্থ করে আসছো এবং কি বলতো, এবং কি আমরা অঙ্ক করতে পারবো যে কোনো কিছুর মধ্যবর্তী দূরত্ব, বাট তোমাকে বুঝতে হবে যে কি কোথায় থেকে ডিটা আসলো, কোথায় থেকে ডিটা আসলো, এই সূত্রটাই কেন হলো এরকম। আমার কাছে যদি সব কিছু রয়েছে, আমি বলো ম্যাথ পড়তে আসলে 3টা জিনিস তোমাকে উচ্চারণ করতে হবে, কি কেন কিভাবে, কি কেন কিভাবে। আমি আবারও বলি, সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন। তোমাকে আমি বলছি তোমার অন্তর যদি ঠান্ডা, সেই পড়ালেখার কোনো দাম নাই। তুমি দেখো তোমার অন্তরে ঠান্ডা করতে পারো কিনা, অন্তরে তুমি স্যাটিসফাইড করতে পারো না, সেটার উপরে তোমার কিছু নির্ভর করবে। ওকে, দেখো আমি যদি বলি এখন হচ্ছে একটু প্রবলেম হতে পারে আমার মোবাইলে যখন একটু ফোন আসে, আমি তো মোবাইল ডাটা চালাচ্ছি, আমার ফোনে যদি ফোন আসে তখন একটু প্রবলেম হয়। ভাইয়া তোমরা লাইভ থেকে যাবা না, একটু পরে প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, দেখো আমি যদি বলি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই ডি এর সূত্রটাই কেমন, দেখো এখান থেকে জিওমেট্রি শুরু হয়, তাহলে দেখো কই থেকে আসে তোমরা দেখো। ও শিট, দেখো আমি যদি বলি দেখো এখানে যদি বলি যে এখানে একটা বিন্দু, দাঁড়াও ওয়েট, এখানে কি বলতো 0 0 বিন্দু, আমি দুটা বিন্দুর মধ্যবর্তী ধরো x1 and y1, এখানে একটা বিন্দু এসে বলতো x2 and y2, এন্ড বলছি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। ভাই একটু ওয়েট। ওকে ভাইয়া দেখো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা ফোন এসে গেছিল তার জন্য। তো এখন দেখো আমরা মনে আবার লাইভে ফিরে আসছি, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই একটু প্রবলেম হওয়ার জন্য। এখন দেখো আমি যদি বলি যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, তার মানে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করব। ওকে আসি আমরা এই দুটো পয়েন্টের মধ্যটা আমরা খুব মজা করে পড়বো ইনশাল্লাহ। দেখো আমি যদি বলি যে এখানে x1 মিন্স কি, এতটুকু হইতেছে বলতো x1, এতটুকু হচ্ছে কি বলতো y1, এখানে কি বলতো এতটুকু হচ্ছে কি বলতো x2, এতটুকু হচ্ছে বলতো y2, মানে y ডিসটেন্সটা এটা। ওকে, এখন আমার মন চাচ্ছে যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করবা, তখন তোমরা কি করো, তখন তোমরা করতে পারি কি, দেখো তো এইভাবে তো যদি সব কাগজে গ্রাফ অঙ্কন করি, মানে গ্রাফ কাগজে, তখন তো ঘর গুনতে পারবা, কিন্তু এভাবে কি এই খাড়া বা এরকম ভাবে পারবা না। তখন তুমি চাইলে হইতেছে কি বলতো এখানে একটা কি ত্রিভুজ ড্র করে দিতে পারি আমরা। এখানে কি হবে দেখো তো, এতটুকু ডিসটেন্স, এই দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হইছে, বলতো এই ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটা এটা টোটাল হইছে x2, এতটুকু হইতেছে কি x1, তার মানে আমরা এখানে লিখতে পারি x2 minus x1, আর এতটুকু কি লিখতে পারি y2 minus y1। তার মানে দেখো আমি কি বলতে পারি, তার মানে বলতো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে দেখো আমাদের পিথাগোরাস সাহেব বলে গেছে। তার মানে দেখো আমরা পিথাগোরাস সাহেব কি বলে গেছে, রুট ওভার অফ দেখো এটা কি অতিভুজ, এটা কি ভূমি, এটা কি লম্ব, তার মানে আমরা বলতে পারি x2 minus x1 হোল স্কোয়ার
প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই যে এইখান থেকে এই পিথাগোরাসের ধারণা থেকে, পিথাগোরাসের কথা থেকে হইতেছে পুরো জিওমেট্রি দাঁড়ায় রয়েছে। দেখো পিথাগোরাস সাহেব বলছিল যে ছোটকালে একটা উপপাদ্য শিখাইছিল, তখন হচ্ছে জিওমেট্রি দাঁড়ায় আছে। আমি আবার একটা কথা বলি, যারা হচ্ছে নতুন ক্লাস করতেছো, যারা হচ্ছে সরলরেখা নতুন ক্লাস করতেছো, আমি তাদেরকে বলি ক্লাস 9-10 তোমরা কিন্তু অনেকগুলো উপপাদ্য শিখছো। ক্লাস 9-10 কিন্তু তোমরা অনেক উপপাদ্য শিখছো, সম্পাদ্য শিখছো জিওমেট্রিতে, কিন্তু ইন্টারমিডিয়েটে উঠে হইতেছে কি কোনো সম্পাদ্য উপপাদ্য কিচ্ছু নাই। তোমাদের কি আছে? বিনিময় দিচ্ছে তোমাদের সরল রেখা, বৃত্ত, কনিক্স। এগুলো মানে কি? জিওমেট্রি আছে, ভিতর লুকায় আছে, আমরা এতটুকু দেখি না, পড়ি না। আমরা কেমনে পড়ি? সূত্র শিখিত অঙ্ক জানি, সূত্র পারি তো অঙ্ক পারি, এভাবে হবে না। দেখো এই যে পিথাগোরাসের উপপাদ্যটা যে পড়ছি, এটা আমার কাজে লাগছে না। তার মানে প্রত্যেকটা উপপাদ্য বা এরকম যেগুলো আমরা পড়ে আসি, সেগুলো হচ্ছে প্রয়োগ উপরে ক্লাসগুলোতে পাই। বুঝতে পারছি? এখন দেখো যে এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করছি দুটার মধ্যে। তার মানে বলো যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা একটা যদি 1-2 হয়, একটা যদি 3-4 হয়, এই যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কি এমনি পারবো। তাহলে এর দেখো এই ডি এর মান কত হবে বলতো? 3 - 1 হোল স্কয়ার 4 - 2 হোল স্কয়ার রুট ওভার অফ এর মধ্যবর্তী দূরত্ব, আনসার হচ্ছে এটা। ওকে ওকে, দেখো তারপরে হচ্ছে আমরা আসি, একটু দেখি খাতাটার, একটু ক্যামেরাটা একটু বড় হোক। ওকে ভাইয়া, দেখো তারপর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা আমরা শিখছি। ওকে, এটা হচ্ছে ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, বা অনেকে ক্লাস 8-7 এরকম যারা ক্যাডেটে কোচিং করে তারা এগুলো শিখে ফেলে। তো এখন আমার একটা কথা যে কি বলতো, যে স্থানাঙ্ক কত রকমের আছে, তোমরা জানো যে 2 রকমের স্থানাঙ্ক তোমাদের বইতে আছে, কিন্তু উপরে ক্লাসে আরো কিছু রকম স্থানাঙ্ক আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তোমরা দুইটা কোঅর্ডিনেট পড়ো, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। কার্তেশিয়ান স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। দেখো দুইটা স্থানাঙ্ক পড়ো তোমরা, একটা হচ্ছে দেখো আমি যদি বলি স্থানাঙ্ক 2 রকম পড়ো, একটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে বলতো বাবা পোলার স্থানাঙ্ক। তো এইটা টপিকসটা হচ্ছে এগুলো সহজ। ওকে, দেখো আমি বলতেছি একটা হচ্ছে কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে কি বলতো পোলার স্থানাঙ্ক। ওকে, কলমটা ভালো না ফলাই দেই। তো কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কটা কি? দেখো আমি যদি বলি যেগুলো তোমরা প্রকাশ করতেছো 2, 3, 4, 5 এক্স এন্ড ওয়াই, একটা স্থানাঙ্ক যদি এক্স এন্ড ওয়াই দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে বলতো কার্তেশিয়ান স্থানাঙ্ক, আর যদি আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমি আবার একটা কথা বলি দেখো, যেই লাউ সেই কদু, এরকম একটা বাংলা কথা তোমরা শুনছো অনেকেই হয়তো। ঠিক পোলার স্থানাঙ্ক এন্ড কার্তেশীয় স্থানাঙ্কের ভিতরে আমি এরকম একটা কথা জুড়াই দিতে পারি, যেই লাউ সেই কদু। কেন? যে একটা জিনিস, এই স্থানাঙ্কটা, এই একটা স্থানাঙ্ক, এটারই নাম এক্স ওয়াই, এটা দিয়ে প্রকাশ করার নাম হচ্ছে বলো কার্তেশীয়, আর এই বিন্দুটার নাম হচ্ছে কি আর এন থিটা দ্বারা প্রকাশ করাটা হচ্ছে কি বলতো পোলার স্থানাঙ্ক, এই একটারই নাম। তার মানে লাউ আর কদু তো সেমই, খালি নামে ভিন্ন। ওকে, আর এখানে এক্স এন্ড ওয়াই মিন্স কি বাবা? এখানে দেখো এক্স হইতেছে এটা, ওয়াই হচ্ছে এটা, আর এখানে আর এন্ড থিটা কি? ওরা বলছে এটা যদি মূলবিন্দু হয়, তাহলে মূলবিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলতো আর। মূলবিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলতো আর। আর থিটাটা হচ্ছে কি? থিটাটা হচ্ছে এই যে এই এই মূল এইটা দেখো, এই দূরত্ব অংশটা এক চোখের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে কি বলতো থিটা। তার মানে এখানে তুমি জানো একটা জিনিস প্রকাশ করতে পারছি, আমরা যদি আর মান বের করো, এখানেও পিথাগোরাস সাহেব বলছে যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর এই থিটার যদি প্রকাশ করতে চাই, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কত ভূমি। তার মানে আমরা পাইতে পারি যে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অতএব থিটা ইকুয়াল টু কি হবে বলতো? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বাহ, গুড। তার মানে আমরা হইতেছে দেখো পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের হইতেছে জাস্ট প্রকাশভঙ্গি। আমি যদি কি হয় বলতো, একটা স্থানাঙ্ক যদি আমি বলি 2, 3, একটা স্থানাঙ্ক 2, 3, এক্স এর মান 2, ওয়াই এর মান 3, তাহলে আমরা এটা কি আর এবং থিটাতে প্রকাশ করতে হবে, মানে কি বলতো পোলারে প্রকাশ করতে হবে। পোলারে প্রকাশ করা মানে কি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা হচ্ছে বলতো পোলারে আর, এবং থিটা হইতেছে বলতো 10 ইনভার্স ওয়াই বাই এক্স 3/2। ওকে, তার মানে হইতেছে এইখানে আর এবং থিটা দ্বারা প্রকাশ করাটা হচ্ছে কি বলতো, কি বলছি বলতো পোলার স্থানাঙ্ক। আর তোমার যদি দেখো আমি এক্স এন্ড আর এর ভিতরে যদি একটা সম্পর্ক বের করতে চাই থিটার সাথে, দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি বলতো অতিভুজ, এটা হচ্ছে ভূমি। অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক cos থিটা, ইকুয়াল টু কি বলতো ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আর cos থিটা। এগুলো তোমরা জানো, এক্স ইকুয়াল টু কি হলো বলতো আর cos থিটা। আর তোমাকে যদি বলি যে এই এই অতিভুজ এবং ওয়াই এর ভিতরে সম্পর্ক লম্ব, অতিভুজ আর লম্বর ভিতরে সম্পর্ক বলতো sin থিটা। sin থিটা ইকুয়াল টু কি বলতো, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তার ওয়াই ইকুয়াল টু কি sin থিটা।
তার মানে ওয়াই ইকুয়াল টু কি জানলাম আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু কি জানি বলো তো আর কোস থিটা। ওহো ও ভাইয়া দেখো ভাইয়া আবার একটু প্রবলেম ছিল, আমার কাকা একটু একটা কাজে বাইরে গেছে, সেটার জন্য হচ্ছে আমাকে বারবার ফোন দিচ্ছে, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার কন্টিনিউ করি ক্লাসটা। আমি আবার বলছি cos থিটা ইকুয়াল টু কত এক্স বাই আর, তাহলে এক্স ইকুয়াল টু কত আর cos থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত ওয়াই বাই আর, কারণ হইতেছে কি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কত অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে দেখো একটা পোলার স্থানাঙ্কে একটা কার্তেশীয় স্থানাঙ্কে যেখানে এক্স সেখানে পোলার স্থানাঙ্ক কত আর cos থিটা, একটা কার্তেশীয় স্থানাঙ্কে যেখানে ওয়াই সেখানে হচ্ছে কি আর সাইন থিটা। বুঝতে পারছি? তার মানে তোমাকে যদি বলি 230 ডিগ্রি, 230 ডিগ্রি এর পোলার স্থানাঙ্ক, এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তাহলে এর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে আমরা জানি x ইকুয়াল টু আর cos থিটা, তার মানে কি 2 ইনটু cos 30 ডিগ্রি, যা মান বেরোবে সেটাই। আর y ইকুয়াল টু কি জানি বলো তো আমরা আর sin থিটা, y ইকুয়াল টু কি জানবো বলো তো আর sin থিটা, এখানে হচ্ছে 2 sin 30 ডিগ্রি, যা বেরোবো সেটাই, সেটা হচ্ছে কি x এন্ড y এর মান। তার মানে x আর y দিয়ে প্রকাশ করা যাচ্ছে কি পোলার থেকে কার্তেশীয়, আবার আমি বলছি কি কার্তেশীয় থেকে পোলার। দেখো আমরা যারা একবারে নতুন সরলরেখা পড়তেছি বা জিওমেট্রি পড়তেছি, একটা জিনিস খেয়াল করবো আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমগুলার যে থিটার মানটা, যেটা হচ্ছে থিটার মানটা বের করার একটা ধাপ আছে, যেন এইখানে থিটার মানটা হচ্ছে সূক্ষ্মগুণ, এখানে থিটার মানটা হচ্ছে কি বলতো স্থূলগুণ। এইভাবে একটা জিনিস হচ্ছে দেখো এই পয়েন্টে থিটার মানটা কেমনে বের করতে, এই পয়েন্টে থিটার মান, এই পয়েন্টে থিটার মান। আমি যদি তোমাকে এই কোশ্চেনটাই বলি, যে -2 -3 এর পোলার স্থানাঙ্ক বের কর, তখন তুমি কি করবা? এর পোলার স্থানাঙ্ক বের করো -2 -8, তখন তুমি কি করবা বলো তো যে আর এর মান বের করবো। আর এর মান হচ্ছে কি বলো তো -2 স্কয়ার প্লাস হচ্ছে কি -3 স্কয়ার। তার মানে হচ্ছে দেখো আর এর মান হচ্ছে দেখো এখান থেকে পাইছি, এখন থিটার মান হচ্ছে tan ইনভার্স y বাই x, y মানে কি -3, x এর মান কত -2। ওয়াও, এখানে -3 -2। তখন তুমি কি করবা? তুমি যদি এই ক্যালকুলেটরের দায়িত্ব দাও এই থিটাটা বের করার জন্য, ও কি করবে জানো? ক্যালকুলেটর কি করবে? ক্যালকুলেটর সুন্দর করে এই মাইনাস আর মাইনাস কাটা দিয়ে 3/2 tan ইনভার্স 3/2 মান আসবে। তোমরাও কি করবা? এই মাইনাস মাইনাস কাটা দিবা, কাটা দিয়ে tan ইনভার্স 3/2 যেটা ভ্যালু সেটাই না, কারণ tan ইনভার্স যদি মাইনাস মাইনাস কাটা দাও, তার মানে tan ইনভার্স 3/2, তাহলে হচ্ছে 3 আর 2 মানে কি 2 and 3 স্থানাঙ্ক, 2 and 3 রইতেছে কি থিটার বের হবে, কিন্তু হচ্ছে -2 -3 থিটা বের হবে না। তার জন্য হচ্ছে কি একটা জিনিস বুঝবো, দেখো আমি ওই পৃষ্ঠায় একটা হইতেছে চিত্র আঁকাবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে কোন কোয়াড্রেন্টে থাকলে থিটাটা কিরকম হবে। দেখো আমি এখানে বলে দেই একটু বড় করে, যে দেখো আমি যদি বলি, দেখো এখানে যদি একটা বিন্দু থাকে, তখন এটা হচ্ছে কি এক্স ওয়াই, এটা যদি এখানে একটা বিন্দু থাকে সেটা হচ্ছে কি -x y, এখানে একটা যদি বিন্দু থাকে সেটা হচ্ছে কি -x -y, এখানে যদি একটা বিন্দু থাকে সেখানে কি x y। গুড। অতএব দেখো আমি যদি বলি এখানে হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে আমি যদি বলি এতটুকু হইতেছে x, এতটুকু y, তাহলে এই থিটাটা আমরা পাই, এই থিটাটা আমরা বের করতে পারি tan ইনভার্স y বাই x। আর তুমি যদি এই থিটাটা বের করতে চাও, দেখো বাবা এই থিটাটা যদি বের করতে চাও, দেখো এই থিটাটা হইতেছে কি x অক্ষের, আমি বলছি থিটা হচ্ছে কি বলতো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। তার মানে এটার থিটাটা হচ্ছে দেখো এটার থিটাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে সেটা। তার মানে দেখো তো আমি যদি বলি এখানে যদি দায়িত্ব দেই থিটা ইকুয়াল টু আমরা কি জানি tan ইনভার্স y বাই x জানি, তাহলে -y - x, তাহলে এখানে যদি -y and -x হয়, এখানে যদি -y and -x হয়, তুমি একটা জিনিস খেয়াল করো যে মাইনাস মাইনাস কাটা দিলে কি হয়, থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স y বাই x হয়। এন্ড দ্যাট tan ইনভার্স y x, tan ইনভার্স দেখো এই থিটাটা হচ্ছে কি বলতো tan ইনভার্স y বাই x। তাহলে তুমি যে এখানে মাইনাস মাইনাস কাটা দিলে, আমি বের করতে বলছি তোমাকে এই বিন্দু থেকে এই পর্যন্ত থিটাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে সেই থিটা। দেখো যে বলছি এখন যে এই থিটাটা যদি আমি বের করতে চাই, তাহলে এই থিটাটার ক্ষেত্রে দেখো তাহলে হইতেছে কি বলতো এই ছোট থিটা মাইনাস মাইনাস কাটে দিয়ে সাথে এই ছোট এই থিটাটা হয়ে যাইতেছে। তার জন্য তুমি কি করবা বলতো, যেহেতু আমি যদি মাইনাস মাইনাস কেটে দেই, তাহলে এখানে কি করতে হবে বলতো, দেখো এই থিটা এবং এই থিটা সমান কিনা,
দেখো বাবা, এই থিটা এবং এই থিটা সমান কিনা? অবভিয়াসলি সমান, কারণ আমরা একান্তর কোণ জানি। ওকে, তাহলে এই থিটা যদি সমান হয়, তার মানে এই থিটা আর এই থিটার মান যদি সমান হয়, তাহলে এটা নিব, নেওয়ার পরে 180 যদি যোগ করি, এখানে যদি 180 যোগ করি, তাহলে হচ্ছে কি বলতো টোটাল কোণটা পাই। তার মানে এখানে যদি আমরা মাইনাস কাটে দিব, আমি যখন মাইনাস তুলে দিব তখন আমরা লিখবো পাই প্লাস, তখন আমরা লিখবো পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা কি লিখবো বলতো? আমরা কি লিখবো বলতো? পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা কি লিখবো বলতো? পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, দেখো, আর আমি যদি বলি এখানে থিটাটা কেমন হবে, এখানে থিটাটা হচ্ছে দেখো পাই থেকে মাইনাস করলে হবে জাস্ট। দেখো আমি যদি বলি এখানে থিটা ইকুয়াল টু, আমি যদি এইভাবে বলি টেন ইনভার্স কি হবে? টেন ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্স। তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? এই মাইনাসটা যদি তুমি তুলে দাও, তাহলে এই গুণের সমান হয়, এই গুণের সাথে পাই থেকে মাইনাস করবা। দেখো পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখবা। তার মানে এই কোণটা দেখো সব সময় মাইনাস আমি কাউন্টে নিয়ে আসবো না, কিন্তু কি করব, সেকেন্ড কোয়াড্রেন্টটা হলে আমরা কি করব, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্ট হলে কি পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এই কোয়াড্রেন্টটা হলে কি হবে বলো তো? এই কোয়াড্রেন্টটা হলে কি হবে? 2 পাই থেকে আমরা মাইনাস করতে পারি। তার মানে এখান থেকে হলে, এখান থেকে এই থিটাটা হচ্ছে আমরা কত লিখবো? টেন ইনভার্স এখানে কি মাইনাস ওয়াই বাই এক্স। সো দ্যাট হচ্ছে কি, দেখো তো এই কোয়াড্রেন্টে যদি এরকম মাইনাস আমি তুলে দিয়েছে, তাহলে কি হবে বলো তো? 2 পাই মাইনাস এই কোয়াড্রেন্টে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তার মানে হচ্ছে থিটা বের করার একটাই। এখন আমি যদি বলি তোমাকে যে √3 মাইনাস 5, √3 মাইনাস 3, আমি তোমাকে বললাম √3 মাইনাস 3, এতর পোলার স্থানাঙ্ক কত হবে? এতর পোলার স্থানাঙ্ক কত? তোমরা খুব সুন্দর করে পারবা যে আর এর মান হচ্ছে কি জানি বলো তো? যে √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি মাইনাস 3 হোল স্কোয়ার। আর এর মান আমরা সুন্দর করে এরকম করে কি জানি, যেটা হবে থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু কি হবে বলো তো? থিটা ইকুয়াল টু হচ্ছে কি বলো তো? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই বাই হচ্ছে কি বলতো? মাইনাস 3 √3। এখন দেখো যে ওয়ার মান মাইনাস 3 √3, এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে কি বলতো? এই কোয়াড্রেন্ট। এটা হচ্ছে কি বলতো? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট যখন তুমি কি করো, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে 2 পাই মাইনাস এরকম, তখন তুমি কি করবা বলতো? 2 পাই মাইনাস টেন ইনভার্স। টেন ইনভার্স কি হবে? এটা যদি কাটা দাও তখন হচ্ছে কি বলতো? এটা মাইনাসটা উঠে যাবে, অ্যাকচুয়ালি মাইনাসটা উঠে যায় কি 3 বাই √3 থাকবে, তখন যেটা মান আসবে সেটা হচ্ছে বলতো আনসার 2 পাই মাইনাস। এখানে যদি দুইটাই মাইনাস থাকতো, তখন তুমি কি মাইনাসটা তুলে দিতাম, উপরে থেকে নিচে থেকে মাইনাসটা তুলে দিতাম, কি করতাম? পাই মাইনাস করতাম, পাই মাইনাস বা পাই প্লাস, এটা হচ্ছে কি পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছি? সো দ্যাট এখন আমি যেটা বলতেছি তোমাদেরকে, আমি রিকোয়েস্ট করতেছি সেটা দেখো, যদি আমরা কি পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক জাস্ট নর্মাল একটা এমসিকিউ আসে, ভর্তি পরীক্ষাগুলোতেও আসে, জাস্ট আমি বললাম এটা জাস্ট তো আমি ক্লাসটা শুরু করতেছি তাই আমার পড়ানো, এর সাথে অনেক ভালো ভালো পড়ানো আমরা সামনের দিকে আছে। তো জাস্ট হচ্ছে বলো, কোন একটা বিন্দুকে যদি পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে চাই, তাহলে হচ্ছে বলো তো আর এবং থিটাটা বের করতে দিতে পারলে হবে। থিটাটা একটু ভালোভাবে বের করবো, যেন হইতেছে এই অ্যাঙ্গেলগুলো উল্টাপাল্টা না করো। ওকে ওকে, নাও আমি যদি বলি এখন হচ্ছে দেখো যে পোলার সমীকরণ না, পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক আমি একটু বলছি, কিন্তু আমি একটা কথা বলে আসছি, যেই লাউ সেই কদু বলে একটা কথা বলে আসছি। দেখো এটার ব্যাখ্যা দিব, আমি এটার ব্যাখ্যা দিব তোমাকে। আমি যদি বলি পোলার, কলমগুলো সব সমস্যা করতেছে, পোলার সমীকরণ কার্টেসীয় সমীকরণের ভিতরে একটা সম্পর্ক দেয়, সমীকরণ, স্থানাঙ্ক না, সমীকরণ। আমরা কিন্তু এরকম আগের পৃষ্ঠায় দেখে আসছি, আমরা পৃষ্ঠায় দেখছি এক্স ইকুয়াল টু কত? আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি দেখছি বলতো? আর সাইন থিটা। ভাইয়া কারো দেখতে প্রবলেম হচ্ছে কিনা আমি একটু জানাও, কে জানি বলছো, এই ধ্রুব ভাই, সৌমিত্র তালুকদার, ধ্রুব ভাই তুই বলছিস যে কি বলো যে ভাই ভিডিও রেজুলেশনটা খারাপ, বোঝা যাইতেছে না। ভাই আমাকে এখন জানাও তো দেখি ভিডিও রেজুলেশনটা খারাপ কিনা, একটু জানাও ভাই, জানাও। ওকে, দেখো আমি যদি বলি এক্স ইকুয়াল টু আর কোস থিটা, ওয়াই ইকুয়াল টু কত বলতো? আর সাইন থিটা। তার মানে এক্স ইকুয়াল টু যদি আর কোস থিটা, ওয়াই ইকুয়াল টু যদি আর সাইন থিটা হয়, তারপর আমি যদি বলি দেখো, আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এত সমীকরণ, এই সমীকরণকে কার্টেসীয়, এত সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো, পোলার সমীকরণে প্রকাশ করো, পোলার সমীকরণে প্রকাশ করো, সমীকরণে প্রকাশ করো। ওয়াও, একটা কার্টেসীয় সমীকরণে কি করব বলতো? পোলার সমীকরণে প্রকাশ করব। একটা কার্টেসীয় সমীকরণে কি করব বলতো? পোলার সমীকরণে প্রকাশ করব। ওকে, আমি যদি এই কার্টেসীয় সমীকরণে পোলার সমীকরণে প্রকাশ করতে চাই, তখন আমরা কি করতে পারি? আমরা যেখানে x সেখানে কত? আর cos থিটা বসাম, যেখানে y সেখানে কি বসাম বলতো? আর sin থিটা। তার মানে দেখো তো আমি কি লিখতে পারি?
আর কস থিটা। আমি কিন্তু যেই লাও সেই কদুর ব্যাখ্যা দিব। এখন আমি কিন্তু যেই লাও সেই কদুর ব্যাখ্যা দিব। এখন দেখো বলো তো আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো বলো তো 4। এন্ড ক্যালকুলেট করলে হইতেছে কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। অতএব আমি ক্যালকুলেট করলে আর স্কোয়ার ইকুয়াল টু কি পাবো বলো তো 4। তার মানে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই বাবা বলতো এখানে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে কিনা? না, আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে না, কারণ আর এর ডেফিনেশনটা কি ছিল? আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কার্তেশীয় স্থানাঙ্কে আর এর ডেফিনেশনটা কি ছিল? আর এর ডেফিনেশনটা ছিল যে মূল বিন্দু থেকে একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলতো আর। তার মানে দেখো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তার মানে দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। সো দ্যাট আমরা বলতে পারি এখানে সমীকরণটা আর ইকুয়াল টু কত 2। এই আর ইকুয়াল টু 2টা কি আসছে অ্যাকচুয়ালি? আমাকে বলছে এত সমীকরণের পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে বলছে। আমাকে কি বলছে বলতো? এত সমীকরণের পোলার সমীকরণ এত সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা একটা সমীকরণ রেখে আরেকটা সমীকরণ পাবো না? তোমরা অনেকে বলবে যে আর হইতেছে, দেখো এটা হচ্ছে কি, দেখো আমরা জানি কি না সবাই যে এটা একটা বৃত্তের সমীকরণ। ক্লাস 9 10 যারা পড়ছি তারা জানি, অন্তত এটা জানি এটা একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তটা কেমন? এর কেন্দ্র হচ্ছে কি বাবা বলতো মূল বিন্দুতে, আর এত রয়েছে বলতো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত বলতো 2 স্কয়ার, 2 মানে আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। একটা বৃত্ত আছে সেটার কেন্দ্র হচ্ছে কি বলতো মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ হচ্ছে কত বলতো 2। তাহলে এই বৃত্ত হইতেছে কি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার বা 4। বা এই বৃত্তটা সমীকরণ, আমি এই বৃত্তটা সমীকরণ পোলার সমীকরণে প্রকাশ করতে চাই, দেখি আর ইকুয়াল টু কি আসছে বলতো 2 আসছে। আর ইকুয়াল টু কি আসছে বলতো 2 আসছে। সো দ্যাট এখন একটা কথা বলতে চাই যে আর ইকুয়াল টু 2টা কি অ্যাকচুয়ালি? আর ইকুয়াল টু 2 এটা একটা সমীকরণ, এটা আর এর মান না। এখানে তোমার হচ্ছে কি একটা এটা ক্যালকুলেশনটা কই থেকে আসছে? একটা পোলার মানে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ আসছে। সো দ্যাট আমরা বলতে পারি আর ইকুয়াল টু 2 একটা কি বলতো সমীকরণ। এটা হচ্ছে একটা কি বলতো একটা পোলার সমীকরণ। এটা হচ্ছে আমাদের একটা কি বলতো পোলার সমীকরণ। এখন বলো যে আমি বলছি যেই লাও সেই কদু, পোলার দিয়েও যা বোঝাবে পোলার দিয়েও যা বোঝাবে কার্তেশীয় দিয়েও তাই বোঝাবে। তার মানে বলতো এটা দিয়ে যদি একটা বৃত্ত বোঝায়, তাহলে এটা দিয়ে একটা কি বোঝাবো বলতো? বৃত্তই বোঝাইতে হবে মাস্ট। তাহলে এটা একটা বৃত্তের ইকুয়েশন কেমনে? পোলার স্থানাঙ্কে এটা একটা বৃত্তের ইকুয়েশন কেমনে হয়? পোলার স্থানাঙ্কে এটা একটা বৃত্তের ইকুয়েশন কেমনে হয় সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা বাবা বলো তো এখানে পোলার স্থানাঙ্কে বৃত্তের ইকুয়েশন কেন হয়? দেখো আমি যদি বলি দেখো কেমনে হয়, দেখো কেমনে হয়, দেখো কেমনে হয়, দেখো কেমনে হয়। এখানে আর ইকুয়াল টু 2, আর মানে কি মূল বিন্দু থেকে, আর মানে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, আমি বললাম যে মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2। এখানে যেহেতু থিটাটা উঠে গেছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো দ্যাট উঠে গেছে। কেমনে জানি থিটাটা? এই সমীকরণকে থিটাটা উঠে গেছে। থিটাটা যদি উঠে যায়, আমি বললাম যে মূল বিন্দু থেকে, আর মানে মূল বিন্দু থেকে এর মধ্যবর্তী দূরত্ব। আরেকজন কি বলবে ভাই জানো? যে মূল বিন্দু থেকে এর মধ্যবর্তী দূরত্ব তো 2 হইতে পারে। আরেকজন বলবে না ভাই এই যে এই বিন্দুটা মূল বিন্দু থেকে এর মধ্যবর্তী দূরত্ব 2। আরেকজন বলবে না ভাই এই যে এই বিন্দুটা 2। আরেকজন বলবে না ভাই এই বিন্দুটা 2। আরেকজন বলবে না ভাই এই বিন্দুটা 2। আরেকজন বলবে না ভাই এই বিন্দুটা 2। এখন আরেকজন বলবে হইতেছে কি বলতো এই বিন্দুটা 2। মানে অনেকে নানান কষ্ট মানে কাজা করবে, ঝগড়া করবে, বলে না এই 2, কেউ বলে এই 2, কেউ বলে এই 2, কেউ বলে এই 2। এই সবগুলো মূল বিন্দু থেকে মধ্যবর্তী দূরত্ব 2। সো দ্যাট আবার কেউ বলে এই 2, আমি বলবো যে এই 2 বলতে বলতে হইতেছে দেখো যতগুলা বিন্দু, দেখো এটা হচ্ছে দেখো এই 2 যতগুলা বিন্দু হবে এগুলো কি সবগুলাই 2 হইতে পারে না? তার মানে এটার সঞ্চার পথ দ্বারা কি হবে বলতো একটা বৃত্ত পেয়ে যাবো। এটার সঞ্চার পথ দ্বারা একটা কি পাবো বলতো বৃত্ত পেয়ে যাবো। আর এই বৃত্তের কেন্দ্রটা কত বলতো 0 0। এই বৃত্তের কেন্দ্রটা কত বলতো বাবা 0 0। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতো 2। তার মানে এখানেও হইতেছে বৃত্তের কেন্দ্রটা কত 0 0, ব্যাসার্ধ কত 2। তার মানে কি দুইটা জিনিস কি একই? তার মানে তুমি কি বলবা? যেই লাও সেই কদু। যেই পোলার স্থানাঙ্ক বা পোলার সমীকরণ সেই কার্তেশীয় সমীকরণ অথবা কার্তেশীয় স্থানাঙ্ক। বুঝতে পারছি? ওকে, দ্যাটস ইট। আমরা পোলার সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ সংক্রান্ত কিছু ম্যাথ আছে সেগুলো আমরা করব, নিজে বাসায় বসে বসে করবো, দরকার পড়লে, না পারলে আমার কাছ থেকে হেল্প নিব। ওকে, এখন আমরা আসি আরেকটা টপিক্সের ভিতরে। আমরা একটু আগাই এগুলোতে বেশি টাইম দিয়ে ফেলতেছি। আমাদের সামনে আরো অনেক ভালো ভালো পড়া আছে। দেখো এখন যদি একটু আলোচনা থেকে যায়, দেখো এখন সবচেয়ে দেখো একটা ইম্পর্টেন্ট যেটা হইতেছে স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে বিভক্তিকরণ একটা টপিকস আছে। কি আছে বাবু বলো তো? বিভক্তিকরণ একটা টপিকস আছে। তোমরা পড়ছো এরকম টপিকস। দেখো অন্তর্বিভক্তিকরণ, আসো অন্তর্বিভক্তিকরণ। আবার আছে কি বলতো
বহির্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ। আসো বাবা আসো। তা অন্তর্বিভক্তিকরণ ওহ ওহ আমরা কি করছি, আমরা দেখো বাহ আমরা এরকম করে সূত্র শিখছি অনেকে, আমরা এরকম করে সূত্র শিখছি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে বলতো x2 y2। কেউ বলছে বিভক্তিকরণ মানে কি? ভাই বিভক্তিকরণের বাংলা মিন্সটা হচ্ছে এরকম, ধরো আমি আর তুমি মিলে 50 টাকা দিয়ে একটা কেক কিনছি, সেখানে আমি দিছি 30 টাকা, তুমি দিছো 20 টাকা, তাহলে কি খাবে? কেক বেশি তুমি খাবা না আমি খাবো? বাকি সমান সমান ভাগ করবো না? মানে কি 30 টাকার ভাগ আমি নিব, 20 টাকার ভাগ তুমি নিবা। তখন আমরা যদি একটা বিড়াল মামার কাছে যাই, সে কি করবে যে 5টা ভাগ করবে, ভাগ করে 3টা ভাগ আমাকে দিবে, 2টা ভাগ তুমি নিবে। বিড়াল মামা যদিও খাইয়ে ফেলতে পারে, কিন্তু এরকমটাই হওয়ার কথা। সে 5টা সমান ভাবে ভাগ করার পরে 50 টাকার, তাহলে আমাকে 3 ভাগ দিবে, তুমি 2 ভাগ নিবা। তদ্রুপ এরকম যে আমি ম্যাথমেটিশিয়ান, আমি মনে করতেছি যে আমি 5 ভাগ কেন করব কষ্ট করে, আমরা এমন ভাবে একটা ভাগ করব যেখানে 3 ভাগ থাকবে আর এক পাশে কত 2 ভাগ থাকবে। তার মানে দেখো ওরা বলছে এখানে যদি একটা বিন্দু থাকে, এখানে যদি একটা বিন্দু থাকে, তার মানে এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যে এখানে m1 অনুপাত, এখানে হচ্ছে কি m2, তার মানে এখানে m1 ভাগ, এখানে ধরো 3 ভাগ, এখানে 2 ভাগ, তার মানে কি 3:2। তার মানে এতটুকু হচ্ছে কি বলতো m1 যদি m2 অনুপাতে ভিতর দিকে বিভক্তিকরণ মানে বোঝায়, ভিতর দিকে বিভক্তিকরণ মানে বোঝায় অন্তর্বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ। তখন তোমরা সূত্র জানছো, ওয়াও ওয়াও, আসো সূত্র লিখে আমরা, আসো সূত্র শিখে অঙ্ক জানি, এগুলা ধান্দা বাদ। দেখো সূত্র তোমরা এভাবে তোমাদের যদি বলি ঠাস করে বলে দিবা, ভাই এই যে আমরা জানি m1 x2 m2 x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। ওয়াও, এটা x এর মান অনেকেই জানে, অনেকে জানে। আবার y এর মান কেমনে বের করে? m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। ওয়াও, ওকে। আবার কেউ কেউ বলে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে ভাইয়া এরকম যে এখানে এটা x1 and y1, এই বিন্দুটা হচ্ছে x2 and y2, বলে যেটা বাইরের দিকে বিভক্তিকরণ হবে। বাইরের দিকে মানে এর অনুপাতটা হচ্ছে, দেখো m1টা কতটুকু, m1টা হচ্ছে টোটাল, এটা হচ্ছে কি m1, আর যতটুকু বাইরের দিকে চলে যায় সেটা হচ্ছে কি বলতো m2। তখন তার যে বিভক্তিকরণের সূত্র, জাস্ট হচ্ছে কি এখানে -6, জাস্ট হচ্ছে কি এখানে -6। কি হয় বলতো? m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড ভাগ m1 মাইনাস m2। y এর মান m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড ভাগ m1 মাইনাস m2। তার মানে কি বলতো, এখানে কি বলতো x হয়, এখানে কি হয় বলতো y হয়। এখন আমার একটা কথা ভাই, দেখো যে আমি বললাম যে ঠিক আছে আমরা এখন তোমাকে আমি যদি অঙ্ক দেই ঠাস করে পারবা। আমি যদি বলি এখানে 1 2 একটা বিন্দু, এখানে একটা যদি বলি 3 5 একটা বিন্দু, তাহলে আমি তোমাকে বলি এখানে 3 ভাগ, এখানে 2 ভাগ, তার মানে কি 3:2 অনুপাত অন্তর্বিভক্তিকরণ যে বিন্দুতে, সেই বিন্দুটা স্থানাঙ্ক বের করো। তাহলে সেই বিন্দুটা কি বলতো x এর মান না? x এর মান যেহেতু অন্তর্বিভক্তিকরণ সূত্র কি এটা, এখানে x1 এটা একটু x2, এটা কি y1 এটা y2, এখানে m1 এর মান 3 m2 এর মান 2, তাহলে এখানে সবগুলো সূত্র বসাই দিয়ে কি x আর y এর মান পাবো। তদ্রূপ বহির্বিভক্তিকরণের কথা বললে হইতেছে কি এই সূত্রটা ইউজ করব। ওকে, এখন আমি যদি তোমাদেরকে বলি, আমি যদি কাউরি তোমাকে বলি বাবা আমরা শুনো এই অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে হইতেছে পজিটিভ, বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে নেগেটিভ কেন? ওয়াই? দেখো আমরা কিন্তু আগাছা পরিষ্কার করতেছি সরল রেখা পড়ার জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অন্তর্বিভক্তিকরণের সময় হইতেছে বলতো পজিটিভ, বহির্বিভক্তির আবার নেগেটিভ আসে কিনা এই ভিতরগুলা হয়, এগুলোর ব্যাখ্যা আছে। দেখো এগুলোর হচ্ছে কি বলতো বাবা ব্যাখ্যা আছে। কেমনে ব্যাখ্যা আমি বলি, দেখো আমি যদি বলি যে তোমাকে বুঝতে হবে, আমি বলছি না কি কেন কিভাবে, তুমি মানে সূত্র জানলা আর অঙ্ক পারলা এভাবে হবে না, অ্যাকচুয়ালি ভাই হবে না। দেখো একটু শিখার আছে, একটু মজার আছে, অনেক ম্যাথমেটিক্সের ভিতরে অনেক মজা আছে। যদি আমরা ম্যাথ খুব ভালোভাবে শিখতে পারি তাহলে দেখো এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে তোমাকে যদি কোশ্চেন করা এই এক্স মানে এইটাই কেন, কোথায় থেকে আসলে এগুলা, কেমনে? তোমাদের বইতে আছে বলে, স্যাররা বলে স্যার অঙ্ক করায় বলে, বোর্ডে লিখে বলে সবকিছু বিলিভ করে নিতে হবে যে এটা এক্স এর মানে এমনই হবে, ওয়াই এর মানে এমনই হবে, এরকম কোনো কথা না। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে, দেখো কি করতে হবে তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে, অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বুঝতে হবে যে এটা কই থেকে আসছে, কেন আসছে, আত্মাটা ঠান্ডা করতে হবে। কেমনে? দেখো খুবই সহজ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা ক্লাস 9 10 অনেক উপপাদ্য সম্পাদ্য শিখেছি, কিন্তু এখন উপপাদ্য সম্পাদ্য নাই, কি আছে সেটাই দেখো। দেখো আমার মন চাচ্ছে
ধরো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x1 অ্যান্ড y1, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x2 y2। ওকে, x1 হলে এতটুক কি বাবা বলো তো, এতটুক x1, এতটুক y1, এতটুক কি হবে, এতটুক হবে, এতটুক হচ্ছে x2, এতটুক y2। আমরা এই ডিস্টেন্সটা হইতেছে কি করতেছি বলতো, ভাগাভাগি করতেছি। ওরা বলছে এই ডিস্টেন্সটা এমনভাবে ভাগাভাগি করবা, ধরো এখানে হইতেছে কি বলতো m1 থাকবে, এখানে কি থাকবে বলতো m2। তাহলে এই বিন্দুটা কত, এই বিন্দুটা কত, এই x and y equal to what? তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি এই বিন্দুটা x and y, তাহলে বলো তো এতটুক ডিস্টেন্সটা কি হবে x, এতটুক কত বলো তো y। ওকে, এখন তো গিভেন কি, আমাকে এই x and y এর মান বের করতে হবে। গিভেন হচ্ছে x1 y1 x2 y2 m1 m2 এগুলো দেওয়া আছে। তখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা চিন্তা করতে পারি যে x আর y এর ভ্যালুটা কেমনে আসে। দেখো আমি যদি বলি খুবই সহজ, একটু দেখো, আমি যদি বলি এখানে একটা ত্রিভুজ করে ফেললাম, চালাই করে এখানে একটা ত্রিভুজ করে, তারপর সরল রেখা বারবার আমরা এরকম করব। যেহেতু এই ডিস্টেন্সটা কত হবে, এই টোটালটা যদি কি হবে বলো তো x2, এতটুকু যদি x1 হয়, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে x2 মাইনাস x1, ঠিক না? এই ত্রিভুজের এই ডিস্টেন্সটা কত, টোটালটা যদি y হয়, এতটুকু হচ্ছে কত y1। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে কি y1, তার মানে এটা হচ্ছে কি বলতো y মাইনাস y1। আবার এখানে যদি বলি এই দূরত্বটা কি, এই দূরত্বটা হচ্ছে দেখো টোটালটা হচ্ছে কি x2, টোটালটা হচ্ছে কি বলতো x2, আর এতটুকু হইতেছে কি x। তার মানে আমরা এই দূরত্বটা আমরা বলতে পারি x2 মাইনাস x। আর এই ডিস্টেন্সটা কি হবে বলতো, এই ডিস্টেন্সটা টোটালটা হচ্ছে y2, আর এতটুকু হচ্ছে কি বলতো y। তার মানে এটা হচ্ছে y2 মাইনাস y, y2 মাইনাস y। দেখো এই ত্রিভুজের দেখো ভূমি পাইছি, এই ত্রিভুজের লম্ব পাইছি, এই ত্রিভুজের অতিভুজ পাইছি, এই ত্রিভুজের ভূমি পাইছি, এই ত্রিভুজের লম্ব পাইছি, এই ত্রিভুজের অতিভুজ পাইছি। এখন কি এমন কন্ডিশন আমি এদের মধ্যে ব্যবহার করে, আমি x and y এর ভ্যালু বের করতে পারবো? কি এমন কন্ডিশন আমি এর মধ্যে মানে কি কন্ডিশন রেখে আমি x and y এর ভ্যালু বের করতে পারবো বলো তো? আমি যদি বলি দেখো এই দুইটা ত্রিভুজের ভিতরে কি কন্ডিশন, দেখো ছোটকালে তোমরা যদি পড়ছো যে এই কোণটা সমান এই কোণ, এই কোণটা সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। যদি তিনটা কোণ সমান হয়ে যায় দুইটা ত্রিভুজে, তুমি তখন কি বলো যে সদৃশগুণী ত্রিভুজ তারা একে অপরের কি বলতো সদৃশ। তুমি সদৃশগুণী ত্রিভুজের অনেকগুলা কন্ডিশন তোমরা জানো, কোনগুলার অনুপাত সমান, বাহুগুলার অনুপাত সমান। আমি যদি বলি এই বাহুর অনুপাত সমান হবে অন্য বাহুর সাথে, তার মানে আমি যদি বলি যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ, আমি এখানে কোনো নাম দিলাম না, ABC এগুলো কিছু দিলাম না, দেখো এমনি সহজ। যেহেতু ত্রিভুজদ্বয় কি বলতো, ত্রিভুজদ্বয় সদৃশ, সেহেতু কি হবে বলতো, আমি যদি বাহুর অনুপাতগুলো নেই, এই বাহু কত x2 মাইনাস x1, এই বাহুটা কত x2 মাইনাস x। তার মানে এই দুটো হচ্ছে কি বলতো বাহুর অনুপাত। তার মানে দেখো এটার ভূমি অনুপাত নেই, x2 মাইনাস x1, এটার ভূমি কত x2 মাইনাস x ইকুয়াল টু এটার অতিভুজ কত বলতো m1, এটার অতিভুজ কত m2। তার মানে এটার অতিভুজ দুইটার অনুপাত নেই, ভূমির সাথে ভূমির, অতিভুজের সাথে অতিভুজ লেখা যায়। দেখো এইখান থেকে যা আসছে, দেখো আমার কাছে মনে হচ্ছে এই যে এক্সটা, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান, তাহলে এই এক্স এর মানটাই তোমরা পায়ে যাবো মনে হয়। দেখো কেমনে পাবো বলো তো, m1 x2 মাইনাস m1 x ইকুয়াল টু m2 x2 মাইনাস m2 x1। এই দেখো তো ভাই একটা কিছু মনে আমার কাছে একটা ভুল হচ্ছে, একটা জিনিস দেখো, আমি একটা জিনিসের ক্যালকুলেশন আমার হচ্ছে মনে হচ্ছে একটু ভুল হয়েছে। দেখো কারণ এইটুক ডিস্টেন্স হচ্ছে এতটুকু হইতেছে অ্যাকচুয়ালি এক্স, আর তা থেকে কি বলবো x1 বাদ দিব, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কি বলতো এক্স, এইখান থেকে x1, তাহলে x মাইনাস x1 এটা হইতেছে কি x2 না, এটা হচ্ছে x মাইনাস x1, এটা হচ্ছে কি বলতো x মাইনাস x1, তার মানে হচ্ছে দেখো x মাইনাস x1। কেউ কি আমাকে ভুলটা ধরাই দাও নাই?
কেউ কে আমাকে ভুলটা ধরো। ওকে 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 মাসফিক ভুলটা আমাকে ধরাই দিছিলা, কিন্তু হচ্ছে কি বলতো আমি দেখি নাই, সরি বন্ধু, সরি মাসফিক, সরি বন্ধু। দেখো আমি যদি বলি দেখো এখান থেকে যদি বলি এখানে একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এক্স ইন্টু কি বলতো M2 মাইনাস x1 M2 ইকুয়াল টু M1 x2 মাইনাস M1 x। ওকে, তার মানে এই x আর x গুলো এক জায়গায় করি, x M2 প্লাস M1 x, তারপরে এটা যদি কি M1 x2 প্লাস M2 x1। অতএব ওহো দেখা যাচ্ছে না বন্ধুরা, এই যে এটা এই পাশে আসছে, এটা এই পাশে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর এখান থেকে যদি কি বলি বলতো কমন নেই, M1 প্লাস M2 ইকুয়াল টু M1 x2 প্লাস M2 x1। অতএব x মিন্স কত বলতো, M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড ভাগ M1 প্লাস M2। দেখো আমরা কি পাইতেছি x ইকুয়াল টু কি পাচ্ছি বলতো, M1 x2 প্লাস M2 x1। এটাই না পাইছিলাম, এটাই না সূত্র হিসেবে শিখছিলাম। খুব কঠিন কি, খুব কঠিন, জাস্ট খালি বলছি যে এই ত্রিভুজের সদৃশ ত্রিভুজ হলে কি হবে বলতো, তাদের বাহুদের অনুপাত গুলো হইতেছে কি বলতো সমান, এই বাহুদের অনুপাত, এই বাহুটা হইতেছে এই ভূমি, এই অতিভুজটা হচ্ছে কি বলতো এই অতিভুজ। সো দ্যাট আমরা কি করতে পারি বলতো, এভাবে হইতেছে কি যারো এই অঙ্কটা হইতেছে কি করতে পারি। তার মানে যেহেতু ত্রিভুজের সদৃশ সেহেতু হচ্ছে দেখো এই এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো দ্রুপ তোমাকে যদি বলি এখানে এক্স এর ভ্যালু পাইছো M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, তুমি ওয়াই এর ভ্যালুটা কেমনে পাবো ভাইয়া, তুমি ওয়াই এর ভ্যালুটা কেমনে পাবা বলো তো। এখানে যদি বলি এখানে গিভেন হচ্ছে M1 M2, আমি যদি এর লম্বর সাথে নেই, এই লম্ব, এই ত্রিভুজের লম্ব এবং এই ত্রিভুজের লম্বটা নেই, তখন তুমি কি করবা, তখন তুমি কি পাবা M1 ডিভাইডেড ভাগ M2, এটাও ডিভাইডেড ভাগ এটা, তখন তুমি সেইখান থেকে কি পাবো বলো তো, ঠিক একইভাবে ওয়াই এর মান পাবা, ঠিক একইভাবে কি পাবা বলতো ওয়াই এর মান পাবা। বুঝতে পারছি, মানে খুবই সহজ। দেখো আমরা আন্তাজে খালি মুখস্থ করে যাই সূত্র, আমরা আন্তাজে শুধু সূত্র মুখস্থ করে যাই, বাট মনের ভিতরে তৃপ্তি নিয়ে আমরা পড়তে পারি না। এই মুখস্থ করে দিন যায়, এগুলো হবে না আমার কাছে, আসলে এগুলো হবে না। আমাকে বলতে হবে দেখো এই এক্সট্রা পাইছি, তো ধ্রুবকে তুমি কি এইখান থেকে কি চিত্রটা থেকে কি ওয়াই এর মান পাবা না, অবভিয়াসলি পাবা। দরকার পড়লে এই ভিডিওটা আবার একবার দেখবা, টেনে টেনে দেখবা, আটকে দেখবা, তাহলে দেখবা যে পিওরলি ভাবে বুঝতে পারবো ব্যাপারগুলো। তারপরে দেখো যে এখানে ওয়াই এর মানটাও কি পাবো বলতো, একইভাবে কি বলতো M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড ভাগ M1 প্লাস M2। এখন আমাকে বলো ভাই এটা হচ্ছে কি অন্তর্বিভক্তিকরণটা পাইলাম। আমি যদি বইয়ের বিভক্তিকরণের ক্ষেত্রে বাইরে চিত্র আঁকানোর পরে দুটো ত্রিভুজ পাই, নিজের বইটা খোলো দেখো, এখানে অনেক জ্ঞান আছে, বইতে প্রচুর জ্ঞান আছে ভাই, আমরা পড়ি না, জানি না, বুঝি না, খালি পিছিয়ে ঘুরি, টিচারদের পিছনে ঘুরি, ভাইদের পিছনে ঘুরি, কত কিছু করি। এগুলো বাদ দাও, একটু নিজের জ্ঞানটা বইতে এস্টাবলিশ কর, মানে বইয়ের ভিতরে ঢুকাও, দেখো অনেক কিছু শিখতে পারবা, তোমরা অনেক কিছু শিখতে পারবা। কত কষ্ট করে অনলাইনে ক্লাস করো তোমরা, এমবি কিনো, নেট কিনো, বাবার কাছে মোবাইল কিনে নাও, এই সেই কত কিছু। বাট হচ্ছে কি দেখো তো, একটু একটু দাঁড়াও একটু আমাকে একজন টাকা পাঠাইছে, আসছে, বলি এই রিপ্লাই দিই। ওকে 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 তারপর একটু বলি তোমাদের। এখন হচ্ছে দেখো তো অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণকে সূত্র দিয়ে আমরা পারলাম, অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সূত্র পারলাম, মানে কই থেকে আসলে তাও জানলাম। এখন তুমি তো অবভিয়াসলি অঙ্ক পারবা, যে তোমাকে যদি বলি 1 2 বিন্দু দেওয়া আছে, এখানে যদি বলি 3 4 বিন্দু দেওয়া আছে, তার মানে কি এই পয়েন্টটা কি বের করতে পারবে না, এক্স এন্ড ওয়াই। এতটুকু কত বলতো M1, এতটুকু কত বলতো M2। তার মানে কি বলতো, এতটুকু যদি M1 হয়, এতটুকু যদি M2 হয়, তার মানে তুমি কি করতে পারবে, M2 মানে এখানে তোমাকে বলি 2:3, আমি যদি 2:3 দেই, M1:M2 এর মান হইতেছে 2:3, তার মানে অবভিয়াসলি তুমি সূত্র জানো, তো এখন অঙ্ক পারবা শেষ। আর সূত্রটা কই থেকে আসছে আমি সেটাও জানি, আমি এটাও জানি। সো দ্যাট আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো অন্তর্বিভক্তিকরণ এন্ড বহির্বিভক্তিকরণ কোশ্চেন। কিছু জিনিস আছে একটু ম্যাথ আছে, দেখো কিছু ম্যাথ আছে যে বোর্ড পরীক্ষায় যেগুলো আসে, তোমাকে অনুপাত বের করতে আসে, যে x1 y1 দেয়া আছে, x2 y2 দেয়া আছে, ধরো এরকম বলবে, ধরো এরকম একটা ম্যাথ দিলাম তোমাকে, আমি এরকম একটা ম্যাথ দিলাম, দেখো ধরো এরকম একটা ম্যাথ দিলাম, ধরো দুইটা বিন্দু দেয়া আছে, ধরো বলছে যে দুইটা বিন্দু দেয়া আছে, একটা বিন্দু হচ্ছে ধরো 1 2
আরেকটা বিন্দু দেওয়া আছে -3 -5। এখন তোমাকে বললো যে এরকম কোশ্চেন আছে বইতে, দেখবা যে বোর্ডে অনেকবার আসছে, যে তোমাকে বলবে যে এক্স অক্ষ এই দুটা বিন্দু, এই বিন্দুদ্বয় এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, মানে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সে বিন্দুটি নির্ণয় করো। ওয়াও, তোমাকে বলছে কোশ্চেন বলছে ও না, সে বিন্দুটা না, সে অনুপাত, যে অনুপাতে সেটা নির্ণয় করে, সরি, এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে সে অনুপাতটা নির্ণয় করো। অনুপাতটা কত বলছে? এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সে অনুপাতটা নির্ণয় করা, যে অনুপাতটা অন্তর্বিভক্ত করেছে, তার মানে এই বিন্দুটা, এইটাই বিন্দু কি বলতো? এক্স অক্ষ না এটা? এখন বলছে এই বিন্দুটা এই দুটা এই স্ট্রেট লাইনের উপরে বা হইতেছে দেখো এই রেখাংশের ভিতরে ঠিক কেমন অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এরকম হইতে পারে এখানে 3 ভাগ, এপাশে 2 ভাগ, এখানে 5 ভাগ, এখানে 3 ভাগ, এরকম হইতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করবা, একটু আজানটা শেষ হোক, একটু ভাই দেখো, একটু দাঁড়াও, আজানটা একটু শেষ হোক। ওহ, রনিদাস তুর্য, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। কেন ক্লিয়ার দেখা যাচ্ছে না? এখানে তো নেট অনেক ভালো চলতেছে এখন ভাইয়া। ওহো, একটু আজানটা শেষ হোক ভাইয়া, একটু আজানটা 1 মিনিট বা 2 মিনিট আমরা একটু দাঁড়াই। একটু দাঁড়াই ভাই, আমরা সবাই একটু। ওকে, দেখো আমি বলছি যে এই বিন্দুটা এক্স অক্ষকে কোন অনুপাতে, মানে এই দুটো রেখাংশটা এক্স অক্ষকে কোন অনুপাতে অন্তর্বিভক্তকরণ করেছে সেই বিন্দুটা নির্ণয় করা। ওকে অন্তর্বিভক্তকরণ করেছে। তার মানে তুমি দেখো, আমি যদি বলি এই বিন্দুটা, এখানে আমাদের ভুল কি, আমরা ভুল কি দেখো, আমি যদি বলি এই বিন্দুটা এমন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে কি বলতো M2, তাহলে M1 and M2 মান বের করতে হবে। একটা যদি M1:M2 অনুপাতে ধরি, তারা কি করছে বলতো? M1:M2, তার মানে কি দুইটা ভেরিয়েবল হবে, তাহলে দুইটা ভেরিয়েবলের মান বের করতে হবে, M1 একটা মান, M2 এর একটা মান বের করতে হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, দেখো যে এক্স অক্ষের উপরে কিসের মান 0? আমরা জানি কি এক্স অক্ষের উপরে কি A0 হয়, একটা পয়েন্ট এরকম করে হয়, এতটুকু যদি A হয় তার মানে y অক্ষের মান কত? y অক্ষ থেকে যতটুকু কাটে সেটা কত? 0। এক্স অক্ষের উপরে y এর স্থানাঙ্ক 0, আমরা জানি এক্স অক্ষের উপরে y এর স্থানাঙ্ক কত হয়? 0 হয়। আমরা জানি এক্স অক্ষের উপরে y এর স্থানাঙ্ক 0 হয়। তার মানে আমি লিখতে পারি যে কি করতে হবে? এক্স অক্ষের উপর y = 0। তাহলে y এর মানটা আমরা কি জানি? y এর মানটা জানি আমরা, দেখো y এর মানটা জানি M1, দেখো এখানে y2 + M2 y1 ডিভাইডেড ভাগ M1 + M2। ওকে, এটা যদি এখানে লিখি, আমি যদি এখানে এটা লিখি, লেখার পরে তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে x1 y1 মানে y1 এর মান দেয়া আছে, y2, আর একটা জিনিস খেয়াল করবা, এটা যদি x1 y1 ধরি তাহলে এতটুকু হইতেছে বলতো M1, এতটুকু হচ্ছে বলতো M2, মনে যেন থাকে। এটার যদি x1 y1 ধরি, এতটুকু হচ্ছে M1, এতটুকু হচ্ছে M2। যেটার আমরা আগে ধরবো x1 and y1 ধরবো, সেই পাশে হইতেছে কি M1 থাকবে, আর তার বিপরীত পাশটা ওই পাশে কি থাকবে বলতো? M2 থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি এগুলা এই y2 এর মান দিয়ে আছে, y1 এর মান দিয়ে আছে, তাহলে এখানে কি M1 আর M2 থাকবে, তার মানে এখানে M1 + M2 = কত? 0 হবে। মানে হইতেছে কি M1 আর M2 থাকবে একটা সমীকরণে। একটা সমীকরণ থেকে ভাই তোমরা দুইটা ভেরিয়েবলের মান বের করতে পারবে, এরকম ক্ষমতাবান হইছো?
একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে পারবা না, পারবা না। সো দ্যাট আমরা এরকম একটা কাজ করতে হবে, এই অনুপাতটা ধরার একটা হইতেছে ট্রিক্স কাটাইতেছে, যে m1:m2 না ধরে অনুপাতের সুন্দর একটা, তোমরা কি বলছো ছোটকাল থেকে একটা ট্রিক্স পড়ছো, আমরা যদি কোনো কিছুর অনুপাতের মধ্যে ধরি k:1 অনুপাত অন্তর্বিভক্তকরণ করে আর ক্যালকুলেট করে যদি k এর মান 2/3 পাই, তখন 2/3 কত 1, তখন তুমি লিখবা কি 2:3। তার মানে যখনই তোমাকে অনুপাতের অঙ্ক বলবে যে কি বলতো, তোমাকে যখন বলবে যে বিন্দু দুই দেয়া আছে অনুপাত বের করে, তখন তুমি কি করবা বলতো, তখন তুমি কি করবা k:1 বা m:1 বা n:1 বা p:1, এগুলা কি একটা 1 নিবা, একটা ভেরিয়েবল, দুটা ভেরিয়েবল নেবা দিয়ে একটা 1 নিবা। তার মানে আমরা বলতে পারি যে এখানে y = 0, ওকে, x অক্ষের উপরস্থ কি বিন্দুটাতে কি বলতো y = 0। আমরা তাহলে কি এরকম অঙ্কটা করব, সেটা হচ্ছে দেখো, যদি ধরি যে কি, যদি এই অনুপাতটা কি ধরি বলতো, এখানে হচ্ছে k এতটুকু যদি 1 হয়, তার মানে কি বলতো k:1 অনুপাতে ধরি, তারা k:1 অনুপাতে কি করে বলতো অন্তর্বিভক্তিকরণ করে, অন্তর্বিভক্ত হয়। k:1 অনুপাতে হইতেছে তারা অন্তর্বিভক্ত হলে এখানে m1 এর মান কত k, m2 এর মান কত 1। তার মানে কি এই সূত্রতে আমি যদি বসাই, তাহলে এই সূত্রতে যদি বসাই m1 এর মান হচ্ছে বলতো k ইনটু y2, y2 এর মান হচ্ছে বলতো 2, তারপর প্লাস m2 এর মান হচ্ছে বলতো 1 ইনটু কি হচ্ছে বলতো y1 এর মান হচ্ছে কি -5 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2 k প্লাস 1, কারণ কি m1 এর মান k, m2 এর মান হচ্ছে 1, ইকুয়াল টু কত 0। এখান থেকে বাবা ক্যালকুলেট করলে কি k এর মান পাবো না, এখান থেকে ক্যালকুলেট করলে সুন্দর করে কি আমরা কি k এর মান পাবো না। k এর মানটা কত ভাই দেখ তো, এখানে কত, এটা 0 হয়ে যাবে, নিচে বজ্রগ্রহণ করলে এটা হচ্ছে -5, তাহলে 2k ইকুয়াল টু হইতেছে কত বলতো, 2k ইকুয়াল টু কত 5, তাহলে অতএব k এর মান হইতেছে 5/2। অতএব k এর মান যদি 5/2 হয়, তাহলে অ্যাকচুয়াল অনুপাতটা কত হবে বলতো, অ্যাকচুয়াল অনুপাতটা হবে 5/2:1, তাহলে অতএব 5:2। অতএব কি হবে বলতো, আনসারটা কি হবে বলতো 5:2 হবে এখান থেকে। এখানে লিখলাম কেন হুদাই, আমরা তো আনসার সবার লাস্টে লিখতে হয়, এটা একটু খুব ভিভিজিবি হয়ে গেছে লেখাটা, তো একটু কষ্ট করে ভাই একটু পড়ে নেব, আর এরপর থেকে এরকম হবে না। 5/2:1 যদি হয়, অতএব আনসারটা কি হবে বলতো 5:2 অনুপাতে তারা কি করছে বলতো অন্তর্বিভক্তকরণ হয়েছে, মানে অন্তর্বিভক্ত করছে। 5:2 অনুপাতে কি করছে তারা অন্তর্বিভক্ত হয়েছে, 5:2 অনুপাতে কি করছে তারা অন্তর্বিভক্ত হয়েছে। ওকে, তার মানে আমরা কি বুঝলাম ভাইয়া বলতো, আমরা বুঝলাম যে যদি বলে এই বিন্দু y অক্ষকে কোন বিন্দুতে অন্তর্বিভক্তকরণ করছে, y অক্ষকে কত অনুপাতে, তখন তুমি কি x = 0 লিখতা, তখন তুমি কি লিখবা বলতো y অক্ষকে অন্তর্বিভক্ত করানোর জন্য কি বলতো x = 0 লিখবা। x = 0 লিখলে কি x এর সূত্রটা ফেলাবা, x এর সূত্র ফেলা = 0, এখান থেকে কি k এর মানটা বের হয়ে যাবে, তখন তুমি কি আনসারটা পাবা। তার মানে এই টাইপ অঙ্ক আসলে কি আমরা এরকম করব, আর বোর্ড পরীক্ষায় যদি কোনো একটা ম্যাথ আসে অধ্যায় থাকে, তাহলে এরকমই আসে, বুঝতে পারছি। বোর্ড পরীক্ষায় যদি কোনো একটা ম্যাথ আসে, তাহলে কি বলতো ভাইয়া এরকম ম্যাথই আসবে, এরকম অঙ্কই আসবে। আমি আজকে তোমাদের আরেকটু দেখো, আমি যদি বলি একটা ত্রিভুজের ভর কেন্দ্র বের করুন, ত্রিভুজের ভর কেন্দ্র দেখো, ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে, দেখো এই অধ্যায়ের আরেকটু আলোচনা আছে, সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা তো জানি, আমরা দেখো ত্রিভুজের ভর কেন্দ্র সংক্রান্ত না আমরা জানি, এরকম করে তোমরা শিখছো, যে সূত্র শিখছো x1 y1 x2 y2 x3 y3। যদি বলি ত্রিভুজের ভর কেন্দ্রটা আমরা কেমনে বের করি, যদি x and y হয়, তোমরা সূত্র শিখছো এরকম করে, x = y হইতেছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে কি বলতো ত্রিভুজের ভর কেন্দ্র। ওয়াও, আমি যদি বলি যে এই তিনটা বিন্দু দিয়ে আসছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র বের করো, তোমরা সূত্র জানো তো অঙ্ক পারবা, কোনো কথা নেই। কিন্তু আমি যদি বলি যে এই ভর কেন্দ্রের সূত্র যে এটা তুমি কেমনে আসলো, এই ভর কেন্দ্রের সূত্র যে এটা তুমি কেমনে জানলা, এটাই কেন, তখন তুমি কি করবা দেখো, আমরা দেখি ভর কেন্দ্রের সূত্রটা কই থেকে আসছে, একটু দেখি ভর কেন্দ্রের সূত্রটা কই থেকে আসছে। ওকে, ধরো এখানে যদি একটা বিন্দু পাই, ভর কেন্দ্রের সূত্রটা এমনিই আসছে, ওই যে জিওমেট্রি থেকে, একটু জিওমেট্রি আলোচনা থেকে আসছে। আমরা ত্রিভুজের ভর কেন্দ্র ডেফিনিশনটা কি জানি, ত্রিভুজের ভর কেন্দ্রের ডেফিনিশনটা জানি অ্যাকচুয়ালি এরকম, যে ক্লাস 9-10 থেকে আমরা উপপাদ্য পড়ছি, যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র হইতেছে কি বলতো তিনটা বাহুর, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি মধ্যমা একত্রিত যে বিন্দুতে হবে, তিনটা বাহুর মধ্যমা একত্রিত যে বিন্দুতে হবে, সেই বিন্দুটা হচ্ছে কি বলতো ত্রিভুজের
এখানে হচ্ছে কি সেই বিন্দুটা হচ্ছে কি বলতো ত্রিভুজের ভর কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে কি বলতো ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে, তারপর দেখো এই বিন্দুটা যদি ত্রিভুজের ভর কেন্দ্র হয়, এই বিন্দুটা যদি ত্রিভুজের ভর কেন্দ্র হয়, ভিডিও ক্লিয়ার না করে আমি ভিডিও তো ক্লিয়ার হওয়ার কথা। দেখো তো নিজের নেটে একটু প্রবলেম হয় কিনা আবার। এটা যদি বলি যে ত্রিভুজের ভর কেন্দ্র সূত্রটা, দেখো আমরা ছোটকাল থেকে একটা উপপাদ্য পড়ছি এরকম যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র সর্বদা একটা বাহুরে কি 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্তকরণ করে না। একটা বাহু যদি এরকম 2 হয়, এতটুকু কত বলতো 1, তার মানে কি 2:1 অনুপাতে কি করে বলতো অন্তর্বিভক্তকরণ করে। তার মানে যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকরণ করে, তার মানে এই বিন্দুটা আমরা বের করতে পারবো x and y ইকুয়াল টু হোয়াট। আর একটা কথা, এই জিনিসটা হইতেছে এই দুটা বিন্দুর কি বলতো মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা কেমনে বের করতে, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। কারণ কি আমরা দুটো বিন্দুর মধ্যবিন্দু আমরা জানি যে এইটা স্থানাঙ্ক এবং এইটা স্থানাঙ্ক ডিভাইডেড বাই 2, এটা স্থানাঙ্ক এবং এটা স্থানাঙ্ক y এর মান ডিভাইডেড বাই 2। তার মানে দেখো আমি যদি বলি এই x and y এর ভ্যালু যদি বের করতে চাই, তার মানে দেখো x ইকুয়াল টু আমরা যদি কি অনুপাত হিসেবে বের করতে চাই এরকম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। তার মানে দেখো যে x এর মানটা কি, m1 এর মান কত বলো তো 2, x2 এর মান হইতেছে দেখো x2 মানে টোটালটা, x2 মানে হচ্ছে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস m2 এর মান হচ্ছে কি দেখো তো বাবা 1, m2 এর মান হচ্ছে দেখো তো 1, আর x2 এর মান হচ্ছে বলো তো x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2, m1 এর মান কত বলতো 2 প্লাস 1। তার মানে দেখো এই 2 2 যদি কাটা যায় তাহলে হচ্ছে x2 প্লাস x3 ডিভাইডেড ভাগ x1 ডিভাইডেড বাই 3। তার মানে অতএব x এর মান কি আসতেছে x1 প্লাস x3 ডিভাইডেড x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তার মানে আমরা কি পাচ্ছি বলতো x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তারপরে y এর মানটা আমরা কি পাবো বলতো, y এর মানটা কি পাবো y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক একই ভাবে তাহলে এটা হইতেছে কি বলতো একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র। তোমরা যারা হইতেছে দেখো, তোমরা যারা এরকম অভ্যাস আছে যে কি সূত্র শিখো তারপর অঙ্ক করো, সূত্র শিখো তো অঙ্ক করো, সূত্র শিখো তো অঙ্ক জানো, এরকম তাদেরকে বলছি ধরো অ্যাডমিশন টেস্টে এমন একটা কোশ্চেন আসবে, দেখো সিম্পল একটা ত্রিভুজের ভর কেন্দ্র বের করা আসা মানে কি খুব সিম্পল। তো এই কোশ্চেনটা আসবে, দেখো যে অনেকে হা করে পড়ে থাকবে সামান্য একটা জিনিস। কি করবে বলো তো, যে আমি যদি বলি জাস্ট যে একটা কোশ্চেন আসছে, ধরো এটা হচ্ছে বুয়েট লেভেলের কোশ্চেন, বুয়েট কোশ্চেনে আসছে দুই একবার। একটা বিন্দু বলছে যে এখানে একটা 1 2 বিন্দু দেওয়া আছে, এখানে কি বলতো তিনটা বিন্দু দেওয়া থাকলে, তিনটা কৌণিক বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ভর কেন্দ্র বের করা যায়। তিনটা কৌণিক বিন্দু দেওয়া থাকলে কি বলতো ত্রিভুজের ভর কেন্দ্র বের করা যায়। কিন্তু 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 যদি তিনটা বিন্দু না দেওয়া থাকে, এরকম কোশ্চেনটা বলো, কোশ্চেনটা বলছে এরকম ভাই এবিসি ত্রিভুজের এ বিন্দু দেওয়া আছে 1 2, তারপরে বলছে বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে 5 8। তারপরে বলছে কি বলতো বিসি এর মধ্যবিন্দু কত বলতো 5 8। তখন তোমাকে বলছে উক্ত ত্রিভুজের ভর কেন্দ্র কত, উক্ত ত্রিভুজের ভর কেন্দ্র কত, ভর কেন্দ্র কত, এটা হচ্ছে বলতো মধ্যবিন্দু, এটা হচ্ছে বাবা বলতো মধ্যবিন্দু। হেই দেখো এখন কি তুমি তিনটা বিন্দু পাচ্ছ, বি বিন্দু পাইতেছো, সি বিন্দু পাইতেছো, এই বিন্দু বাইর করতে জানবার কি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এরকম করে করবা। এই জিনিসটা কি পাচ্ছ না, তখন তুমি কি করবা, এই যে মাসফিক বলছে ভাই, আমার মাসফিক বলছে 2:3 মানে 2:1 রেশিও দিয়ে করলে হবে, গুড। তারপরে আমি যদি বলি ভর কেন্দ্রটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, এখান থেকে এই বিন্দুতে হচ্ছে 2:1 অনুপাতে কি করে বলো তো অন্তর্বিভক্তিকরণ করে। সো দ্যাট তার মানে ভর কেন্দ্রটা কি xy, তার মানে x ইকুয়াল টু কত জানি আমরা m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। আমি আবারও বলছি এটা কিন্তু এমনিই পাই নাই, আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রুভ করে, এটা হইতেছে কই থেকে আসছে সেটা দেখে আসছি। খুব সহজ জিনিস, মাথায় ওজন লাগবে না, ভালো লাগবে না, একটু জানলে খুবই হইতেছে পড়ালেখায় মন বসবে, তো ম্যাথ ভালো লাগবে, তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছি, লাইফটা অনেক সিম্পল হয়ে যাবে। তো এখন দেখো এখানে যদি m1 এর মান হইতেছে দেখো যদি 2 হয়, তাহলে m1 মান 2 হয়, তাহলে x2 এর মান হইতেছে বলো তো 5 প্লাস m2 এর মান যদি 1 হয়, তাহলে x2 এর মান হচ্ছে বলো তো 1 ডিভাইডেড ভাগ 2 প্লাস 1। এখান থেকে কি বলো তো x এর মান পাবো, তো দ্রুপ এভাবে হইতেছে কি y এর মান পাবো m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। তারপর দেখো তো y এর মান পাবো শেষ।
তাহলে এখান থেকে হইতেছে কি বলতো একটা ত্রিভুজের ভরকেন্দ্র পাইলাম। কখন? খালি যে তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ভরকেন্দ্র বের করা যায় তা না, একটা বিন্দু এবং অপর বাহুর হইতেছে কি বিপরীত বাহুর হইতেছে মধ্যবিন্দু দেওয়া থাকলেও কি ত্রিভুজের ভরকেন্দ্রটা বের করা যায়। গুড গুড গুড। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করব। আমার একটা কাজ পড়ে গেছে, আজকে আমি অনেকটুকু ক্লাস নিতে পারতাম। আমার উদ্দেশ্যে বলতে স্থানাঙ্ক শেষ করার প্ল্যান ছিল, কিন্তু আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে হইতেছে স্থানাঙ্ক টোটালটি শেষ করবো এবং সরল রেখার প্রথম বেসিক যেন সরল রেখার পরিচিতি পর্যন্ত পড়াবো। আমি বলছি যে 6টা ক্লাস নেব তোমাদের সরল রেখার উপরে। তোমরা যদি 6টা ক্লাস সুন্দরভাবে করতে পারো ভাই, আজকের ক্লাসটা তোমার বাস্তবে নাও ভালো লাগতে পারে, কারণ এগুলো হচ্ছে কেবল আবর্জনা পরিষ্কার করতেছি। তুমি যদি 6টা ক্লাস করো, এই যে এই গ্রুপের মাধ্যমে আমি লাইভে এসে 6টা ক্লাস নিব, তুমি যদি 6টা ক্লাস করো আশা করি তোমার সরল রেখার তেমন কোনো প্রবলেম আর তোমার অ্যাডমিশন পর্যন্ত থাকবে না। তুমি একবার বেসিক থেকে একবার কোর পয়েন্ট থেকে সরল রেখা শিখতে পারবে, একবার জিওমেট্রিক্যালি একটা সূত্র কই থেকে আসে, ওই সূত্র দিয়ে কখন আমরা কাজ করতে হবে এইভাবে শিখবো। আমরা একটা সূত্র শিখবো আর অঙ্ক করবো, এরকম করবো না, এরকম করবো না, এরকম করবো না। তাহলে ভাই আজকে এই পর্যন্ত হচ্ছে ক্লাসটা থাকবে। আমি এতটুকু ভিডিওটা রেখে দেবো গ্রুপে, তোমরা প্রয়োজন মতো যার যেখানে দেখা দরকার দেখবা। আর কোনো কোশ্চেন করা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে কোশ্চেন করতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।